সকলকে স্বাগত জানাচ্ছি মোহনার নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রায় আমরা সাম্প্রতিক নানা প্রসঙ্গের আলোচনা শুনি। আজকের প্রসঙ্গ প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফর। দর্শক, এই প্রসঙ্গে আমরা আলোচনা করব। আলোচনার শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর আজকে আলোচনার জন্য আমাদের মাঝে দুজন সম্মানিত অতিথি উপস্থিত রয়েছেন। চলুন আলোচনার শুরুতে পরিচয় করে দিই। রয়েছেন কর্নেল কাজী শরীফউদ্দিন, অবসরপ্রাপ্ত নিরাপত্তা বিশ্লেষক এবং কলাম লেখক। রয়েছেন রহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি। দর্শক, আলোচনা আমরা যেতে চাই, কিন্তু শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন সেই প্রত্যাশা রাখছি। রহিন হোসেন প্রিন্স ভাই, আপনার কাছে আসতে চাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর মালয়েশিয়ায় তিনি গেলেন এবং মালয়েশিয়া থেকে আজকেই চীনের পথে রওনা দিয়েছেন এবং চীনে একটি অর্থনৈতিক সম্মেলন আছে, বিশ্ব অর্থনৈতিক ফোরামের, এবং সেখানে তারপরে বেজিংয়ে গিয়ে চীনের যে প্রধানমন্ত্রী তার সাথে সাক্ষাৎ হবেন এবং রাষ্ট্রীয় কর্মসূচি পালন করবেন। আমি এই প্রশ্নটা রাখতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী সফর হিসেবে আমরা শুনছিলাম বহুদিন থেকে যে তিনি প্রথম সফর ভারতে করতে পারেন, ভারতে যদি না যান তাহলে চীনে যাবেন সরাসরি, কিন্তু ভারতেও গেলেন না, চীনেও গেলেন না, তিনি গেলেন মালয়েশিয়ায়। মানে এই মালয়েশিয়ায় যাওয়ার মাধ্যমে আসলে কোনো রকম বার্তা আছে কিনা, তিনি কোনো বার্তা দিলেন কিনা, বা এই মালয়েশিয়া সফরকে তার যে উদ্বোধনী সফর, এটাকে আপনি কীভাবে দেখছেন? যে আপনাকে ধন্যবাদ, শরীফুল ভাইকে ধন্যবাদ, যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাই। না, একটা তো হচ্ছে আলোচনাটা আসছে এই কারণে যেহেতু নতুন গঠিত সরকার, সেই সরকার যিনি প্রধান তার সফর এবং সফরের প্রথমটা এটাই। তা বেশি ব্যাখ্যায় না যেয়ে আমাকে যদি বলেন, খুব সাধারণভাবে যেটা বুঝি, তাতে যখন ভারতের আলোচনাটা আসলো, এটা কিন্তু আমরা দূর থেকে বুঝে নিয়েছিলাম যে না, ভারতে উনি প্রথমে নানা কারণে যাওয়ার কারণটা ঘটবে না। কী কারণ? আচ্ছা, আসছি পরে। দ্বিতীয়ত যে চীন, সেটাও একটু প্রশ্নবিদ্ধ ছিল যে চীনে উনি যেতে চান, বা আগে নানা বিবেচনায় চীনে যাওয়াটাও হয়তো দরকার হতে পারে, কিন্তু সেইটা উনি যাবেন কিনা এই প্রশ্নও কিন্তু ছিল সাধারণ হিসাবে। তা সেইটা মিলিয়ে আমরা দেখলাম এই দুইটা জায়গায় না যে তিনি তৃতীয় একটা দেশে গেলেন, তারপরে চীনে গেলেন। এখন হিসাবটা সোজা আমাকে যদি বলেন একটু অন্যভাবে ভাবলে, একটা তো হচ্ছে যে ভারতের সাথে এখন যে আপনি যদি একটা রাষ্ট্রীয় সফর এবং আমাদের সরকার প্রধানের, সেইখানে তো কিছু ঘটনা ঘটতে হবে, এটা খালি শুভেচ্ছা সফর না। সফর কি হচ্ছে আমি সে আলোচনা পরে আসছি, বা এখনও আসছি না। ভারতের সাথে এই মুহূর্তে গেলে আপনি ভারতের সাথে ওইরকম উইনোভার করার কোনো মানে আগের ওয়ার্ক এরকম কিছুই, মানে মিনিংফুল একটা সফর হতে হবে, সেটা দেখা যায় না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে বাংলাদেশ, তার রাজনীতি, মনস্তত্ত্ব, সংসদে বিরোধী দল, অন্যরা, সেইখানে উনি ভারত যাওয়ার মধ্য দিয়ে এমনি বিএনপিকে অভিযুক্ত করা হচ্ছে নানা কারণে, ওইটা আর একটা তাদের বিবেচনা হয়তো নেগেটিভ সিগন্যাল যাবে, এই জন্য নানা বিবেচনায় এইসব কারণে উনি যাবেন না। এটা আমরা যাবেন না মানে যাওয়াটা এই মুহূর্তে সম্ভব না বলেই বুঝে নিয়েছিলাম আমিও, এইটুকুই। এবার আসি চীনের আমাদের সাথে তাদের যে আর্থিক যোগাযোগ, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং আগামীতে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে নানা কারণে চীনও ইন্টারেস্টেড, আমাদেরও ইন্টারেস্টেড দেখানোর কথা। আপনি অতীতের ধারাবাহিকতা দেখলেও এটা দেখবেন। কিন্তু এইখানে একটা বড় প্রশ্ন হয়তো আসে যে আমেরিকা তার সাথে একটা বাণিজ্য চুক্তি করছে, যেটা নিয়ে দেখবেন সরকার মুখে কুলু বেটে আছে। তার পররাষ্ট্রমন্ত্রী এক ধরনের তিনি এটা নিয়ে খুবই উচ্ছ্বাস প্রকাশ করে যাচ্ছেন, কিন্তু সরকার প্রধানমন্ত্রী সহ অন্যদের একেবারেই মুখ বন্ধ টাইপের আর কি। আর আমরা তো এর বিরোধিতাই করছি এবং মনে করি যে এটার স্মরণকালের একটা ক্ষতিকর চুক্তি হয়েছে, আমরা তো বাতিলের দাবি জানিয়ে আসছি। কিন্তু ওনারা এই মুহূর্তে এটা করতে পারবেন না। আবার ইচ্ছা করলে আমেরিকায় যেও কিছু করার নাই। আবার আমেরিকাকে একছত্র সব অধিকার দিলেও বোঝে যে দিন দিন কঠিন জায়গায় চলে যাব। যেমন বোঝার জন্য বলি, এটার সাথে হয়তো রিলেটেড না। আজকে দেখলাম আমাদের অর্থমন্ত্রী তিনি বলেছেন যে IMF-এর লোন নিয়েই শুধু চলতে হবে, আমাদের সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা মনে রাখবেন, আমি এটা মিলালাম। তাহলে এই জায়গায় তার সামনে যে চীনে যাওয়ার যে জায়গাটা, তাহলে অল্টারনেট থাকে চীনে, তাও কৌশলী হয়ে যেতে হবে। এখন ধরেন চীনে গেল, তাহলে তো এখন পরিষ্কার হয়ে যাবে, তাহলে কি তুমি ভাই আমেরিকাপন্থী বাদ দিয়ে ভারতপন্থী না চীনপন্থী? তো এই জন্যই আমার কাছে মনে হয়েছে সুতরাং তৃতীয় একটা দেশ বেছে নিছে, যেটা একটা মুসলিম প্রধান দেশ, তার সাথে এই মুহূর্তে ওই রকমের কোনো খুব জটিল কিছু নাই। বরঞ্চ মানুষের প্রত্যাশা যে আমাদের শ্রমবাজার অন্যান্য বিষয় হোক, কিছু না হোক কিছু কথাবার্তা বলে আসেন, ওইটা নিয়ে দেখবেন দেশে না ফিরে উনি চলে গেছেন।
আমার বিবেচনায় ওনার বাংলাদেশের পররাষ্ট্র নীতিতেও হয়তো ওনারা এই কথাটাই বলবেন বলে আমি ধারণা করি, যে আমরা তো একটু নিউট্রাল পজিশন, মানে একটা ভারসাম্য রাখবার ভারসাম্য একটা রক্ষা, প্রয়াস আমরা সেই লক্ষ্য জায়গাটাই করছি। করেছেন। এবং যতটুকু আজকে দেখলাম এক অর্থে মালয়েশিয়া সফরটা এক ধরনের শুভেচ্ছা সফরই তো হয়েছে বলে এখন পর্যন্ত যা খবর। আমি বাসসের যে নিউজ দেখলাম তাতে যে সম্ভবত 9টা পয়েন্ট তারা উল্লেখ করেছে, তাতে দেখবেন আলোচনা হয়েছে। প্রিন্স ভাই, আসবো আরো কতগুলো জটিল প্রশ্ন আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটি নিয়ে আলোচনা করব। কর্নেল কাজী শরীফউদ্দিন ভাই, আপনার কাছে আসতে চাই যে আপনি কিভাবে দেখছেন, মানে আপনি কি একমত প্রিন্স ভাইয়ের বক্তব্যের সাথে, নাকি যোগ করতে চান যে আসলে এক ধরনের ভারসাম্যপূর্ণ এক ধরনের অবস্থান দেখানোর প্রয়োজনেই তৃতীয় দেশ মালয়েশিয়াকে বেছে নেওয়া হলো? ধন্যবাদ আমার বিজ্ঞ সহ আলোচক এবং উপস্থাপক। আজকে ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন করেছেন। আমাদের দেশের নতুন প্রধানমন্ত্রী, যিনি 17ই ফেব্রুয়ারিতে শপথ নিয়েছেন, রাষ্ট্রপ্রধান হিসাবে দেশের বাইরে প্রথম উনি সফর করেছেন। এই সফরটা আমাদের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক পয়েন্টে অত্যন্ত ইম্পর্ট্যান্ট। বিজ্ঞ রাজনীতিবিদ প্রিন্স ভাই যেটা বললেন, যে আমরা আমাদের তন্ত্রে আছি, আমরা ভারততন্ত্রে না, চায়নাতন্ত্রে না, আমেরিকা তন্ত্রে না। আমি ওনার সাথে এই দৃষ্টিকোণ থেকে একমত। তবে কৌশলী ভূ রাজনীতির দৃষ্টিকোণ থেকে আমাদের বিচক্ষণ ডিপ্লোম্যাট হিসাবে কাজ করতে হবে। যেমন মালয়েশিয়াতে গিয়েছে, রিগার্ডিং দিস অ্যাসপেক্ট এই মুহূর্তে আমাদের প্রায় 12 লক্ষ শ্রমিক ওখানে আছে। আমাদের 1153 জন ওই দেশে জেল কাটছে। আমাদের প্রায় 1165 জন স্টুডেন্ট ওইখানে পড়ালেখা করছে। আর মালয়েশিয়া আমাদের রেমিটেন্সের একটা লাইফ লাইন। আমাদের দেশের যে ইকোনমি স্ট্যান্ড করে তার কয়েকটা আইকন আছে। তার মোস্ট ইম্পর্ট্যান্ট আইকন হচ্ছে ফরেন কারেন্সি, যেটা আমাদের আসে এই ওয়ার্কের পার্টি দিয়ে আসে, রেমিটেন্স যোদ্ধাদের মাধ্যমে। এই রেমিটেন্স যোদ্ধারা যারা বিপদে পড়েছে, যাদের কাজটা আরও সুগতর হয়, সেই দৃষ্টিকোণ থেকে উনি যে মালয়েশিয়া প্রথম গিয়েছেন, সাধুবাদ জানায়। আমাদের বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানির উপর উনি অনেক ইম্পর্টেন্স দিয়েছেন। ওখানে মাত্র 18 ঘন্টা ছিলেন, কিন্তু 18 ঘন্টার ভিতরে ওনাকে রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়েছে। ওনাকে দুপুরে লাঞ্চে এই আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আবার ওখান থেকে উনি চীনের পথে গেছে, যেখানে গিয়ে উনি একটা সম্মেলনে অ্যাটেন্ড করবেন। তারপর গিয়ে চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়েছেন। জিনিসটা কিন্তু একটার পর একটা স্তরে স্তরে সাজানো। এটা আলোচনা, সমালোচনা এবং বিজ্ঞ পর্যালোচনার ব্যাপার আছে। এই মুহূর্তে বিশ্ব কিন্তু ভূ রাজনৈতিক দিক দিয়ে টালমেটাল। ভারতের পশ্চিমবঙ্গের এক্স মুখ্যমন্ত্রী আজকে তাকে অপসারণ করে নতুন একজন বসিয়েছেন। যারা যখন সমগ্র বিশ্বে ব্রিটিশের পতাকা কখনো অস্ত নিয়ে যেত না, সেখানে প্রধানমন্ত্রী যিনি পদত্যাগ করেছেন, তা শুধু পদত্যাগই করেন নাই, এই ব্রিটিশে মাত্র 2016 থেকে 10 বছরে 6 জন প্রধানমন্ত্রীর। ওখানে আসলে ওই যে প্লেয়ার টিমের যে কোচের মতো করে আসলে সবই ঠিক আছে, আমাদের তো এটা তো আমাদের মূল্যায়নে নিতে হবে। নতুন প্রেসিডেন্ট যে প্রধানমন্ত্রী যেহেতু গিয়েছেন, এই ভূ রাজনৈতিক দিয়ে এই প্রত্যেকটা পয়েন্টই আমাদের জন্য ইম্পর্টেন্ট। জি, আপনি কিন্তু যেটাই বলছিলেন যে এটা একটি শুভেচ্ছা সফর, মানে আমাদের প্রিন্স ভাই মালয়েশিয়া এটা বলছে, দেখেই মনে হয়েছে। চীনের প্রসঙ্গে আসবো একটু। প্রিন্স ভাই, আপনার কাছে আসতে যে মালয়েশিয়ার সাথে তো আমাদের একটা অর্থনৈতিক সম্পর্ক আছে, আমাদের শ্রমশক্তি সেখানে রপ্তানি করি এবং বিশাল একটা অংশ সেখানে আছে। কিন্তু বিগত কয়েক বছর থেকে সেখানে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এখন বোধহয় মালয়েশিয়া আমাদের শ্রমশক্তি রপ্তানি করতে পারি না, নানা রকম ঘাত প্রতিঘাতের কারণে। তো সেই জায়গাটাতে আলোচনা হয়েছে, মানে আপনি কি মনে করেন যে সেখানে আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকে বলা হয়েছে যে শ্রমিকদের শোষণ করা হয়, তাদের নিরাপত্তা নাই, বা একভাবে এই সংকটটা কিন্তু আমাদের তৈরি করার সংকট, এমনই বোঝানো হয়েছে আমরা যতটা ফলো করছিলাম। তো এই সংকট সমাধানের ক্ষেত্রে কতটা এই একটা সফরই কতটা কার্যকর ভূমিকা পালন করবে বলে আপনি মনে করেন? কি ফল আসতে পারে? একটা তো আমি বললাম যে যতটুকু দেখলাম যে কতগুলো আলোচনা,
আলোচনা তো ফলপ্রসূ হয়েছে, এটা জেনারেল শব্দ। আপনি যে কোনো জায়গায় গেলেই সবাই মনে করে ফলপ্রসূ, কিন্তু এখানে আপনি বিজ্ঞান প্রযুক্তির আলোচনা, এই যে যাওয়া আসার বিষয়, অন্যান্য বিষয়, মুক্ত বাণিজ্য বিশেষভাবে এটাই, এবং এইখানে আসিয়ান দেশগুলোর এইগুলো অনেকগুলো পয়েন্ট এখানে জ্বালানি খাতে বিনিয়োগের এগুলো হয়েছে, সেটা বোঝাও যায় যে টিম যে গেছেন সেই টিমে যারা যারা আছেন এই দায়িত্বপ্রাপ্তরা, সেটাই আমার বিবেচনায় কিছুটা হইলেও তেল গ্যাস অনুসন্ধানের জন্য আমি মনে করি যে কিছুটা হইলেও বাদ ভাঙবে বলতে আমার প্রত্যাশার কথাটা, প্রত্যাশা অনেক, কিন্তু আমার ধারণা প্রত্যাশা তো আরও বেশি। কারণ এই যে ভাই যেটা বললেন খুবই কারেক্টলি অ্যাড্রেস করেছেন যে আমাদের দেশের শ্রমবাজার তো একটা ফ্যাক্টর, এবং যদিও আপনি বললেন বলে এটা বলি, শ্রমবাজার মানে খালি ওইখানে গেল ওইটা না, ওটা আমাদের আগে রেসপন্সিবিলিটি আছে। ওই যে বললেন বিহেভিয়ার প্যাটার্ন থেকে শুরু করে তাদেরকে দক্ষ করে পাঠানো, এবং যাতে অন্য পথে যে তারা মৃত্যু পথযাত্রী না হয়, জেলে যাতে না থাকতে হয়, মানে পরিস্থিতিটা ওই রকম একটা জায়গায় যাওয়া দরকার। এবং আমাদের অনেকে রিক্রুট এজেন্সির নামে যেটা করে যে 2 নম্বরই করে, ওইটাকে বাতিল করে দিয়ে আগে যেটা G2G যে কথাটা অনেক আগেই তো তাদের সাথে হচ্ছিল, সেই জায়গাটা কতটুকু হবে আমার বিবেচনাটা নির্ভর করছে। ধরুন এই সফরটা যেটা হলো সেইটাকে আমি রাস্তাটা হাঁটার পথটাই করে দেওয়া হলো, এর পরবর্তী সময়ে ডিপ্লোম্যাটিক্যালি এই জায়গাগুলো কিভাবে আগাইতে পারবো তার উপরে নির্ভর করে। ধরুন আরন ইব্রাহিম সাহেবের যে কথাটা বললেন আরও সুনির্দিষ্ট করে, তাহলে বুঝতে হবে উনি কী বলেছেন। তাহলে আমাদের সেই জায়গায় যদি আমরা প্রমাণ করতে পারি যে না, এগুলো যদি আমাদের অতীতের ত্রুটি থাকে, কোনোটা হাইড করার দরকার নেই, আমরা এগুলো রিকভার করছি, এবং আমাদের ওইখানে যে কেউ বেআইনিভাবে সন্ত্রাসবাদ বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে যে দুই দেশের মধ্যে সন্ত্রাসবাদ মোকাবেলা করার জন্য। এটা বলতে আসলে কি মিন করছেন? যে বিভিন্ন সময় আমরা দেখেছি যে মালয়েশিয়া থেকে ওখানে সন্ত্রাসবাদের কারণে গ্রেপ্তার হয়ে দেশে পাঠানো হয়েছে, জঙ্গিবাদের সাথে যুক্ত হয়েছে, এটুকু মিন করছেন নাকি আরো? আসলে এটা হয়তো আমি সুনির্দিষ্ট যেহেতু পুরোটা এখনো জানিনি, পুরোটা বলা যথাযথ হয় না, আরও বিস্তারিত বলা যাবে, কিন্তু আমি জেনারেল ফর্মুলা বলতে পারি, জেনারেল জানা আগে। দেখবেন যে আজকের এই যে দুনিয়াতে আমরা যে সারা দেশে যে ভূরাজনৈতিক কথা বারবার আসতেছে, তাতে করে প্রত্যেকটা দেশ শেষ বেলায় কিন্তু বুঝছে যে যেটাকে আপনি একটু উগ্রবাদের কথা বলেন, সন্ত্রাসবাদ তো খালি জেনারেল সন্ত্রাস না, একটা উগ্র মতাদর্শ ভিত্তিক। এই মতাদর্শ কিন্তু বিভিন্ন ধরনের, শুধু একটা বা এক ধর্ম দিয়ে হয় না। তাদের ভূমিকাটা ওই দেশকে অস্থিতিশীলতা করে, যার জন্য আজকে দেখবেন যে ন্যূনতম গণতন্ত্র চায় বা ন্যূনতম স্থিতিশীলতা চায়, তারা কিন্তু তাদের স্বার্থেই চাইবে যে কেউ যাতে যে উগ্র জায়গাটা না করে। এবং এটা আমরা জানি মালয়েশিয়াতেও নানা ধরনের মানে এই ধরনের উগ্র, আমি বলবো যে উগ্র গ্রুপই আমি বলি, শুধু সন্ত্রাসী বললেই ভুল হবে। সন্ত্রাস তো ওটা একটা ছোট ন্যারো জায়গা থেকে হয়, মানে এটা একটা বিশেষ মতাদর্শের পরে যে এমন উগ্রতা করে যা এটা একটা বিশেষ ভূমিকা রাখার ক্ষেত্রে তারা ভূমিকা রাখে এবং একটা দেশকে অস্থিতিশীলতার ক্ষেত্রে কাজ করে। আমার ধারণা সেটাই, কারণ মালয়েশিয়াতে যেটা নাই তা না, এবং অনেক জায়গায় আমরা তো জানি যে এইখানে অনেক উগ্র সন্ত্রাসীরা ওইখানে যে আশ্রয় প্রশ্রয়ও নেয়, এবং সেটা কিন্তু ওই দেশের অভ্যন্তরও সংকট সৃষ্টি করে না তা না, সেইটা করে। আমার ধারণা যে এটা একটা জেনারেল ফর্মুলা যে আমরা কেউ এ ধরনের সন্ত্রাসবাদ, তাদের ভাষায় যদি বলি, প্রশ্রয় দেব না, সেই আলোচনাটা হচ্ছে, এবং এটা হওয়াটাই যথাযথ আমি মনে করি। জি, শরীফ ভাই কিছু যোগ করবেন কিনা? দেখুন, একটা দেশের স্বাধীন সার্বভৌম ভারসাম্যপূর্ণ যে পররাষ্ট্রনীতি, এটার উপর অনেক কিছু ভূরাজনীতি ডিপেন্ড করে। যেমন দুইটা দেশের রাষ্ট্রপ্রধানের মিলিত যে মিটিং বাইল্যাটারাল, তা বাইল্যাটারাল মিটিংটার ভিতরে আমরা অনেক কিছু প্রত্যাশা করি। এখানে কিছু MOU হবে, যেটাকে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে FTA যেটা ফ্রি ট্রেড এগ্রিমেন্টস হবে, আর একটা হবে EON মানে এক্সচেঞ্জ অফ নোটস, যেটা অনেকগুলো হয়েছে, বিস্তারিত আমরা যাচ্ছি না। যদি দুইটা দেশের মাঝে সুসম্পর্ক বজায় রাখে, এই সুসম্পর্কের জন্য এই বাইল্যাটারাল ইস্যুটা ভেরি ইম্পর্টেন্ট। আমার পেশাগত দায়িত্বের কারণে এই বাইল্যাটারাল ইস্যু যখন যেভাবে হয়েছে বিভিন্ন দেশে, আমি সরাসরি কাছে থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমার পেশাগত কারণে। ওইখানে আমি দেখেছি যে যেমনটি বললেন আপনি, যে আনোয়ার ইব্রাহিম বলেছেন, প্রেসিডেন্ট, ও দেশের প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম বলেছেন যে আমাদের দেশের অশান্তি করছে, অমক করছে, তমক করছে। ইট ইজ নট লাইক দ্যাট। দেয়ার ইজ এ উইক টার্মিনোলজি। একটা শ্রমবাজার ওপেন করতে গেলে শুধুমাত্র একটা মন্ত্রণালয় এখন ইনভলভ নয়, এখানে আপনার পলিটিক্যাল সিচুয়েশন স্টেবল হতে হবে, ভূরাজনৈতিক রিলেশন এস্টাবলিশ হতে হবে, কর্মসংস্থানের জন্য আমরা যাদের পাঠাচ্ছি তারা এক্সপার্ট কিনা, দুইটা দেশের ভিতরে ব্রোকারের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, দে আর ডুইং নুইসেন্স অ্যাক্টিভ,
যেমন প্রিন্স ভাই সুন্দর করে বললেন যে আমাদের দেশে সন্ত্রাসী কর্মকার্য করে ওইখানে গিয়ে তারা আশ্রয় প্রশ্রয় নিচ্ছে, তারা যাতে ওখানে না আনতে পারে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে আমাদের দেশ থেকে যারা উচ্ছৃঙ্খল বা ওয়ান্টেড পুলিশের যারা নথিতে আছে, দুদুকে নথিতে আছে, বিভিন্ন দেশে তারা ধরা পড়ছে। তো যদি আমাদের মাঝখানে এই এগ্রিমেন্টগুলো না থাকে, তাহলে তো শান্তিপূর্ণ সুষ্ঠু সমাধানের জন্য ওদেশ থেকে আনার জন্য ওদেশে যে আইন, প্রত্যেকটা ল অফ দ্য ল্যান্ড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আমি বাংলাদেশে বসবাস করি, আমার দেশের আইনটাকে মানতে হবে। বিশ্বের কোনো নাগরিক আমার দেশে যদি নুইসেন্স অ্যাক্টিভিটি করে, সর্বপ্রথম আমার দেশের আইনই তাকে আমি আটক করব। তারপর তার দেশের আইন নিয়ে সে যদি ফেরত নিতে চায়, তার সাথে আমার এগ্রিমেন্ট থাকতে হবে। বায়োলেটারাল ইস্যু তারই একটা অংশ। রিগার্ডিং দিস অ্যাসপেক্ট আমাদের সর্বোচ্চ সহযোগিতা রাষ্ট্রপ্রধানদের মতাদর্শ। আবার একটা দেশ থেকে আরেকটা ভিজিটে যান, এখানে বিজনেস টিম যান, এখানে এক্সপার্ট টিম যান, এখানে এআই টিম যান। কী জন্য? সার্বিক সহযোগিতার মাধ্যমে, যারা বাণিজ্যিক সহযোগিতার মাধ্যমে আমাদের ইকোনমির চাকাটাকে আমরা এস্টাবলিশ করে দেশটাকে বিশ্বের বুকে এস্টাবলিশ করতে পারি। জি, যেমন কূটনীতির যে মূল জায়গাটি যে আসলে একটা গুরুত্বপূর্ণ যে অর্থনৈতিক যে কূটনীতি, সেটি হয়তো মালয়েশিয়ার সাথে আমরা স্থাপন করছি প্রথম সফরের মধ্য দিয়ে। আমরা একটু চীনের প্রসঙ্গে আসি। প্রিন্স ভাই, যে চীনে তারেক রহমান গেলেন প্রধানমন্ত্রী হিসেবে, তিনি প্রথমে যাচ্ছেন একটি বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে। এটা চীনের একেবারে উত্তরে ঢালিয়ানে একটা শহরে হচ্ছে। সেখানে অনেক বিশ্ব নেতারা উপস্থিত থাকবেন এবং সেখান থেকে আমরা যেটা জেনেছি যে বেজিংয়ে গ্রেট হলে আসবেন, সেখানে চীনের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক হবে এবং এটা আমাদের পররাষ্ট্র সচিবের পক্ষ থেকে বলা হয়েছে। এটিকে এখন তিনি সম্মেলনে যাচ্ছেন বলে অনেকে বলবার চেষ্টা করছেন যে এটি মানে রাষ্ট্রীয় সফর নয়, মানে রাষ্ট্র থেকে রাষ্ট্র সফর, দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর নয় বলে এটিকে মনে করছেন। তারপরেও মানে এই সফরের গুরুত্বটা আসলে কি? প্রথম মানে সরকার, 4 মাসের সরকার, আমরা জানি ভূ রাজনীতির একটা খেলা আছে এখানে। ভারতের সাথে আমাদের সম্পর্ক এখনও সেই মাত্রায় যায়নি। আবার ভারতের সাথে চীনের এক ধরনের বিরোধপূর্ণ সম্পর্ক আছে। চীনের সাথে যদি আমরা অর্থনৈতিক সম্পর্ক বা সামরিক সম্পর্ক করি, তাহলে আমেরিকা তারা রুষ্ট হতে পারে। এরকম নানা রকম সমীকরণ আছে। এই সমীকরণের মাঝে যে তিনি গেলেন, আসলে মানে কতটা মানে কি বলবো, যে ভারসাম্যপূর্ণ অবস্থানটা রক্ষা করা যাবে, আসলে কি আনতে পারে? একটা হচ্ছে কি রক্ষা করা যাবে পরের প্রশ্ন, কিন্তু এই সফরটা আমার বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ। এটা আগে বোঝা দরকার, বা জেনারেলি সবাই না বোঝার কারণে খুবই গুরুত্বপূর্ণ। এবং না, আমি এটা রাষ্ট্রীয় সফর না বলার কোনো কারণ নাই, এটা মনে করতে হবে এটা রাষ্ট্রীয় সফরই। কারণ দেখবেন যে আমি দেখলাম আমাদের একটা ন্যাশনাল ডেইলিতে এইখানকার যিনি রাষ্ট্রদূত, ওনার একটা রাইট আপ এখানে প্রকাশিত হয়েছে এবং অনেক বড়ই। তাতে উনিও পরস্পর এই সহযোগিতা এই জায়গাগুলো আশা করেছেন। রাষ্ট্রদূত 2 দিন আগে বাংলাদেশে এসেছিলেন, তিনি দেখা করেছেন। চীনের রাষ্ট্রদূতের কথা বলছেন? হ্যাঁ, আমি এইখানে যিনি আছেন, বাংলাদেশে যিনি আছেন, ওনার একটা রাইট আপ লেখা, যে সফরকে ধরে এটা প্রকাশিত হয়েছে আমাদের একটা প্রধান সারির দৈনিকে। আমি তাতেও বোঝা যায় সেটা গুরুত্বপূর্ণ। এবং এটা দেখতে, আপনি যদি বেশ কিছুদিন ধরেও প্রসঙ্গক্রমে বলি যে আমাদের এইবার 5ই আগস্ট 24-এর পর থেকে চীনের, তারাও খুব গভীরভাবে এটা দেখছিল যে একটা ডেমোক্রেটিক সরকার আসলো, কারণ তাদের সাথে আমাদের যে হিউজ ব্যবসা বাণিজ্য অন্যান্য যে অনেকগুলো যে সম্পর্ক, এটাকে কিভাবে আগানো যাবে সেটা তারা দেখতে চায়। একই সাথে আমাদেরকেও দেখার ব্যাপার আছে। বরঞ্চ এইখানে কূটনীতির কথা যেটা বলা হলো, কৌশলী, এবং সেইটা কতটুকু বজায় রেখে আমরা করতে পারবো, সেইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করি আমি। সেটা বলার আগে একটু বলি, যেটা বললেন যে একটা বাণিজ্য সম্মেলনের কথা, ঠিক আছে, এটা মনে হচ্ছিল আমার এইখানে বসে একটা মনে হওয়ার কথাটা একটা বলি। কারণ আমি চীনে 2018 সালে গিয়েছিলাম ওদের রাষ্ট্রীয় আমন্ত্রণেই, আমাদের সাথে ওদের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে, এবং পৃথিবীর অনেক দেশে গিয়েছিল। কিন্তু প্রথমে কিন্তু আমরাই দেখলাম যে সম্মেলনটা তারা করলো সেইটা এক ধরনের বিজনেস সম্মেলনই, বুঝছেন। এবং সেইখানে সেরা 6 জন ইয়াং ব্যবসায়ী, তাদেরকে সামনে রেখে এইটা করলো। এমনকি কার্ল মার্কসের জন্মজয়ন্তীর প্রোগ্রামের সাথে এটা মিলিয়ে এই আইডিয়াটা করলো। তারপরে আমরা বেইজিংয়ে আসলাম, সেইখানে ওদের একেবারে হাই অফিসিয়াল, মানে কমিউনিস্ট পার্টির হাই অফিসিয়ালদের কথা বলছি, তাদের সাথে বৈঠক, আন্তর্জাতিকভাবে ওটাকে আরও অনেক বৈঠক করেছি। মানে এইটা ওদের এখন, ওরা ইকোনমিক গ্রোথটা
তার জন্য বিজনেস একটা ব্যাপার, সেইটাকে ধরে আগায়। এবং আপনিও দেখেন এই পাল্টে আলোচনায় বলেছেন যে এখন কিন্তু একটা অন্যতম বিষয় হচ্ছে অর্থনৈতিক কূটনীতি। তাহলে সেইটাই কিন্তু আলটিমেটলি লক্ষ্য চীনের সাথে থাকবে। এইখানে আরেকটা জায়গায় থাকবে, খালি এটুকু বলে এই পার্টি করি, যে এইখানে যে আমেরিকান যে ভূ রাজনৈতিক ডমিনেশন এইখানে করছে, সেই ক্ষেত্রে বাংলাদেশ যাতে অন্তত পক্ষে আমার ধারণা তারা চেষ্টা করবে যে তুমি একটা ভারসাম্যপূর্ণ পরিবেশ রক্ষা করো। ওই যে তার রোড এন্ড মানে আমেরিকার একক হেজিমনি থেকে বের হয়ে এসে একদম চীনের সাথে বাংলাদেশের সাথে তার সম্পর্কটা সে আরো বেশি পজিটিভ জায়গা থেকে করার চেষ্টা করবে। কিন্তু এই প্রশ্নটি তুলছেন অনেকে, বলছেন, আমি শুনছিলাম আলোচনায় যে আমেরিকার সাথে বাংলাদেশ যে বাণিজ্য চুক্তি করেছে, বাণিজ্য চুক্তির যে ধারা উপধারাগুলো আছে, তাতে করে এখানে চীনের সাথে আসলে বাংলাদেশের বাণিজ্য করার কোনো সুযোগ নাই। মানে আমেরিকার বাণিজ্য চুক্তিকে পাশ কাটিয়ে, মানে আমি যে পণ্যটা আমেরিকা থেকে আনবো সেটা যে চীন থেকে নিয়ে আসতে পারবো, মানে এবং ওখানে তো বিধানও আছে যে তাদের অনুমতি ছাড়া চীন থেকে আমরা বাণিজ্য করতে পারবো না ওই সমস্ত ক্ষেত্রে। তো সেটাই আসলে আপনি যেটা বলছেন যে আমরা অর্থনৈতিক কূটনীতির দিকে যাচ্ছি, কিন্তু একটা বাধা আছে কিনা ছোট্ট করে, যে আমেরিকার সাথে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি হয়েছে এরপর চীনের সাথে আসলে বাণিজ্য চুক্তি করা বা এক ধরনের অর্থনৈতিক সম্পর্ক তৈরি করাটা কঠিন হয়ে যাবে, যেটি অনেকেই এটা ব্যাখ্যা করার চেষ্টা করছেন, অথবা চীন বাংলাদেশে এসব ক্ষেত্রে খুব বেশি আগ্রহ দেখাবে না বলে আমি মন্তব্য করছেন। দুইটা মন্তব্য। প্রথম কথা, আমেরিকার সাথে যে চুক্তিটা যতটুকু প্রকাশিত হয়েছে, অপ্রকাশিত অনেক কিছু আছে, তাতে করে পৃথিবীর যে কোনো দেশের সাথে তাদের স্বার্থ রক্ষা না করে অনুমতি ছাড়া বাণিজ্য করাটা কঠিন, এটা ঠিক। কিন্তু আমি একটু অন্যভাবে ভাবার পক্ষে। সেটা হচ্ছে যে আমাদের স্বার্থকে বিবেচনা করেই আমরা কিন্তু দেখবেন যে অনেকগুলো ওইখানে উইনওভার করে আসতে হবে। সেটা কিন্তু ওই চুক্তিতেও সুযোগ আছে, আমরা রিভিজিট করতে পারি এই চুক্তি, যার জন্য আমরা বামপন্থীদের পক্ষ থেকে চুক্তি বাতিলের কথা বলি। বাতিল মানে তো হুট করে বাতিল হবে না, এটা রিভিজিট করে বাতিল করতে হবে। ওইখানে তো ক্লজও আছে, মানে বাতিলের সুযোগ থাকেই, এটা উনিও বলতে পারবেন আরও বেশি, ওনারা সরাসরি যারা কাজ করেছেন। সুতরাং আমি মনে করি এই যে যাওয়ার যে চীনের, ধরেন এইবারও যতটুকু আলোচনা হবে, কারণ ওই সরকারও তো তাদের কথা বলবে। এইখানে চীনের সাথে ইচ্ছা করলে তো আমি ভারসাম্য বাণিজ্য সব কালকেই শেষ করতে পারবো না। আমি আমার নির্ধারিত পণ্য সেই দেশে যাওয়ার ক্ষেত্রে সুযোগ করার চেষ্টা করতে পারি, কিন্তু ওই দেশের বহু কাজ এখন চীনকে বাদ দিয়ে তো কিছুই হচ্ছে না। সুতরাং আমাকে আমেরিকার কথা শুনে চললে এটা পারা যাবে না। তা আমার বিবেচনায় যে এইবারের এই যে সফরের মধ্য দিয়ে আমরা আমাদের যে পুরো টিম গেছে, আমি শুধু প্রধানমন্ত্রীর কথা বলছিলাম, উনি কারেক্টলি অ্যাড্রেস করেছেন, অন্য যারা যায়, যেটা আমি আগেও বলছিলাম যে এই যে যারা গেছে তারা যদি যেয়ে দেখে যে এইটা আমাদের দেশের স্বার্থে করা দরকার, কিন্তু আমাদের ওই ক্লজের কারণে করতে পারছি না, আমি তো মনে করি যে ন্যূনতম ওই যে সবার আগে বাংলাদেশ বা বাংলাদেশ এই স্লোগান বিবেচনা করলে তাদেরকে এই নিজেদের স্বার্থ বিবেচনা করে আসলে ওটা রিভিজিট করারও একটা পথ আমাদের সামনে আসবে বলে পথ আছে। কিন্তু আমাদের মতো অ্যাকচুয়ালি তৃতীয় বিশ্বের ছোট দেশ, সেটা আমেরিকার চুক্তিকে আমরা যদি না মানি অথবা বাতিল করি অথবা কোনোভাবে সেটিকে করি, তাহলে তার যে পরিণতি কি হবে এটার একটা ভয় তো আছে। আচ্ছা, উনি বলবেন, আমি খালি বলি, মালয়েশিয়া ঘুরে আসছে না, মালয়েশিয়া বাতিল করছে না, একটু খালি মনে রাখলেই হবে। আচ্ছা, গুড, ভেরি গুড কোশ্চেন। আমি প্রথমে যেটা বলছিলাম, স্বাধীন ও ভারসাম্যপুষ্ট পররাষ্ট্র নীতি, এর সঙ্গে কোনো বিকল্প নাই। অল ওভার দ্য ওয়ার্ল্ড এট প্রেজেন্ট চীন ইজ ঠিক আছে, সেটাই অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমরা শব্দবন্ধে বইয়ের মধ্যে আছে, আমাদের নীতি পলিসির মধ্যে আছে স্বাধীন ভারসাম্যপূর্ণ নীতি, কিন্তু আমরা কতটা স্বাধীন, মানে আমেরিকার সাথে চুক্তি করতে গিয়ে আমরা কতটা স্বাধীনতা? যেহেতু আমাদের টিম এই মুহূর্তে মালয়েশিয়া ক্রস করে চীনে গিয়ে পৌঁছে গেছেন, সেহেতু আমরা এই উদ্দেশ্যেই বলবো যে ওই পররাষ্ট্রনীতি ফলো করেই তারা যাচ্ছেন। দেশের পররাষ্ট্র, দেশকে গিভিং দ্য টপ মোস্ট প্রায়োরিটি সবার আগে বাংলাদেশ, অবভিয়াসলি। কারণ কিন্তু চীন ইজ এ ফ্যাক্টর। রিসেন্টলি ওয়ার্ল্ড ওয়ার, ইরান এবং যে ইউএসএ ইসরায়েলের সঙ্গে যে যুদ্ধ গেল, ফ্যাক্টরে চীন। রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ হচ্ছে, ফ্যাক্টরি চীন। ওয়ার্ল্ড পলিটিক্স কোন ফ্যাক্টরের কথা বলছেন আপনি? টোটালি ব্যালেন্স ফ্যাক্টর, ইকোনমিক্যাল ফ্যাক্টর, বিজনেস ফ্যাক্টর, সেটা গেইন করেছে চীন, মানে এই যুদ্ধের মাঝে তারা গেইন করেছে। চীন আর্ন ইট, এটা অর্জন করেছে। এটা তাকে, সে কারণে দেখেন ডোনাল্ড ট্রাম্প যখনই চীনে আসছেন, তার পরপরই ওই রাশিয়ার প্রেসিডেন্ট তাড়াতাড়ি এবার চীনে যাচ্ছেন। আবার আমরাও কিন্তু চীনে যাচ্ছি। আমার ভাই প্রিন্স ভাই যেটা সুন্দর করে বললেন যে আমাদের বাংলাদেশকে প্রথমে ইন্ডিয়াকে যেতে হয়নি, প্রথমে চীনে যেতে হয়নি, প্রথমে আমেরিকাতে যেতে হয়নি, গিয়েছি আমরা
থার্ড পারসন, আই মিন মালয়েশিয়াতে, যাদের সাথে আমাদের বিজনেস রিলেশন ঠিক আছে ভাই, আমাদের- এইটার সাথে আমি একটা জিনিস বলি, যে চুক্তির মাধ্যমে এই দেশটাকে প্রবলেম সমস্যার বড় দ্বার প্রান্তে এসে বদ্ধ তালা ঘরের সামনে এসে দাঁড়া করিয়েছে। আমরা নির্বাচিত করে আমাদের সংসদ সদস্য পার্লামেন্টে বেরিয়েছি, যারা রেগুলার একটা করে টেলিভিশন দিচ্ছে, ফ্রিজ দিচ্ছে, ওভেন দিচ্ছে, কিন্তু এই আলোচনা করছেন না ওনারা। সেই। যারা কাঁচা রাস্তা নিয়ে ইংলিশ বাংলা করছেন, তারা এই আলোচনা নিয়ে আলোচনা করছেন না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ। মানে কেন করছেন না সেটা কি আপনি বুঝছেন না? না, আপনি একজন আলোচক সমালোচক হচ্ছে, আপনি বুঝছেন না যে কেন করছেন না? সেইটাই তো, না, সেই প্রশ্নটা আমি করি না, আপনাকে। কেন আপনি বলেন। করছেন না সেই জন্য ওনাদের কাছে আমাদের এটা জিজ্ঞাসা করছি। আপনার কি কারণ মনে হয়? আপনার কি মনে হয়? শরীফ ভাই বলেন। 1757 সালে আমাদের বাঙালির কিছু বেঈমানির জন্য আমাদের 200 বছর গোলামি খাটা লাগছে। সেই। আর এখানে মাত্র 3 দিন পরে আমাদের পার্লামেন্ট ইলেকশন, 12 তারিখে ইলেকশন হয়েছে, 9 তারিখে চুক্তি। এই 3টা দিন সহ্য করতে পারলাম না। আবার একজন পররাষ্ট্রমন্ত্রী যারা এখানে নিযুক্ত হয়েছেন, আমরা এই যারা এখন গভর্নমেন্ট রান করছেন তারাই ওনার বিরুদ্ধে মিছিল দিলেন, কিন্তু তারা আবার তাকে পররাষ্ট্রমন্ত্রী করলেন। তার একটা ইসলামী দৃষ্টিকোণ থেকে একটা জিনিস আছে। জি, শরীফ ভাই, মারুফত- আপনি কিন্তু নিজেও বলছেন যে বাংলাদেশ পন্থার রাজনীতি বা কূটনীতি, আমাদের স্বাধীন কূটনীতি, সে কথা আমরা চাই, সেটা আপনি অবশ্যই, বললেন। অবশ্যই। কিন্তু এই কি বাস্তবতা যে আসলে একেবারে ক্ষমতা ছাড়া 3 দিন আগে ডক্টর ইউনূস আমেরিকার সাথে চুক্তিটি করলেন, এবং ওই চুক্তিতে বিএনপি জামাতেরও কনসেন্ট আছে বলে পরবর্তীতে জানানো হলো, হ্যাঁ, এবং ওই চুক্তি আবার পরবর্তী বিএনপি মানে বাতিল করবেন, এই বাস্তবতায় আসলে আমরা প্রত্যাশা না মানে করতে পারছি না, সেটাও তো বাস্তবতার প্রেক্ষাপটে জীবনটা অনেক কঠিন। আমরা উই টক মাচ ডাজ নাথিং, আমরা বলি জানি না, আমরা বলি জানি, তার কোনো লজিক বা প্রমাণ কিন্তু জাতির সামনে জি। উপস্থাপন করা হয় নাই। না, আপনি তো প্রত্যাশা কিন্তু- করছেন যে সংসদে এটি নিয়ে আলোচনা হোক, অবশ্যই হোক, কিন্তু তার মানে রাজনৈতিক পরিণতি কি হবে? কেন করছি না আমরা? পরিণতি রাজনীতি কি হবে? পরিণতি কি? পরিণতি কি হতে পজিটিভ এবং পারে? নেগেটিভ দুটোই আছে। জি, আসবো এই আলোচনাগুলো আমি আলোচনা হচ্ছে বলে প্রশ্নগুলো করছি। অবশ্যই। প্রিন্স ভাই, আমরা চীনের সাথে আমরা দেখেছি যে তিস্তা অর্থাৎ একটা যে প্রকল্প বাস্তবায়ন নিয়ে চীনের সাথে বহুদিন থেকে আলোচনা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় আলোচনা হয়েছে। আমরা দেখলাম যে এক সময় আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হলো যে চীন তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে, তারা ফিজিবিলিটি রিপোর্ট নিজের টাকায় করলো, কিন্তু ওইটাই আওয়ামী লীগের জন্য কাল হয়ে গিয়েছিল, বলা হয় যে ভারত রুষ্ট হয়েছে। পরবর্তীতে এই তিস্তা প্রকল্প নিয়ে এখানে এখন আলোচনা হচ্ছে যে ভারতের খুবই কাছে, একেবারে সীমান্তে এরকম তিস্তা প্রকল্প বাস্তবায়ন চীনকে দিয়ে করালে সেটা ভারতের সাথে আমাদের একদম সম্পর্কের মানে আরো দুর্গতিতে পড়বে কিনা, বা এটা আচ্ছা, বুঝছি। অনেকগুলো প্রশ্ন তো, সবটা সময়ের জন্য বলা যাবে না। আমি তার আগে একটা কথা বলি। তিস্তা নিয়ে নিশ্চয়ই বলবেন আপনি। তিস্তা নিয়ে বলবো, তার এক সেকেন্ডেই খালি বলি, ভাই যেটা বলছেন বা আপনি যেটা বলছেন, আমরা কেন এটা ভাববো? আমি যেটা আগে বলার চেষ্টা করেছি যে আমাদের যে টিম গেছে, প্রধানমন্ত্রী গেছেন, ওইখানে যে যদি দেখে যে আমরা চীনের সাথে বা মালয়েশিয়ার সাথে যে চুক্তি করতে চাই, সেই ক্ষেত্রে আমেরিকার চুক্তি বাধা, তাহলে এটা কোনো সমস্যাই না। মনে রাখেন, কারণ আমি বললাম মালয়েশিয়া গেছে, মালয়েশিয়া কিন্তু বাতিল করছে, আমরা রিভিজিট করতে বলছি। কারণ দেশের স্বার্থে যদি আমার অন্য অন্য দেশগুলোকে পক্ষে রাখতে আমরা পারি, তখন আমেরিকা অনেক ক্ষেত্রে পেছাবে। শুনে রাখেন, আমেরিকা বাদ দিতে পারবে না বাংলাদেশে। ওইটুকু বললাম সময়ের জন্য। এবার আসে আমার কথা, এইটা আমি একমত না আপনার সাথে, যে ওই যেটা বললেন যে এইটার কারণে ভারত রুষ্ট হয়েছিল, শেখ হাসিনা অমুক, এইটা না, কারণ এটা অন্য আলোচনা, তাও আমি সময়ের জন্য যাচ্ছি না। তিস্তা প্রকল্পটা নিয়েও কিন্তু কোশ্চেন আছে। যেমন ধরুন আমাদের পজিশনটা, আমরা কিন্তু প্রথম দিকে বলেছি যে পুরো একটা নদীকে আপনি কর্ডন করে সেই পাশে দুই পাশে বিশাল অট্টালিকা গড়ে তুলে সমাধান করবেন, এইটা অ্যাকচুয়ালি আজকে দুনিয়াতে অচল, এটা মনে রাখতে হবে। আপনি পদ্মা ব্যারেজের কথা বলছেন? আমি তিস্তা দিয়েই শুরু করেছি, তিস্তাও তাই, তার ধারাবাহিকতা আপনি যে কোনো জায়গায় বললাম তাই, ওইখানেও তাই। আপনি বলেন কেন শোনেন না, ওই সময় সিঙ্গাপুর হবে, এ হবে, সে হবে, কিন্তু তিস্তার ওই অঞ্চলের মানুষের সাথে কথা বলে ওই অঞ্চলের সমস্যা সমাধানের জায়গায় যেতে হবে, সেইটা নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। সেটা আমরা স্থানীয় প্রযুক্তি এবং মানুষের যেটা কাজে লাগিয়ে ওই অঞ্চলের দুঃখটা যাতে মানুষের না থাকে সেইটা করতে হবে। সেইটাকে আমার বিবেচনায় যে এই জায়গাটা ওইখানে শেখ হাসিনার আমলে বলেন, অন্য আমলে বলেন, আপনি দেখবেন অনেকগুলো প্রজেক্ট নিয়ে এই যে ভূ রাজনৈতিক কথাটা বারবার আসছে, অনেক সময় আমরা চাইলেও মুখে বলবো, ঝোলাই দেবো, দেখবেন কখন এখন করবো কিনা আমি সেটা আসছি না। কারণ আমরা যেহেতু একটা সরকারও নতুন আসছে, তো সে চাইবে না হুটহাট করে কেউ রুষ্ট হোক, অমুক হোক, তমুক হোক। আর চীন যদি আজকে, আমি জানি না, আমি জেনারেল ফর্মে বলছি, কারণ এগুলো আসলে আরও তথ্যপাত্য জেনে বা ঘটনার পরেই তো বলা উচিত, কিন্তু এটা সাধারণ বলা যায়। ধরেন যদি তারা এখন এখানে যে অর্থনৈতিক অঞ্চলটা
যদি একটা প্রধান তারা পেয়ে যায়, এটা পাওয়ারই উচিত। তারপরে দেখুন আরও অনেক কারখানা নির্মাণের কথা এখন তাদের সাথে যৌথভাবে আসছে। তা তারা যদি এখন ইকোনমিক্যালি তারা মনে করে যে এইটাই আমাদের জন্য এখন উপযুক্ত, লাভজনক, কারণ মনে রেখেন চীন কিন্তু তার নিজের হিসাবটা স্বার্থ আগে করে। আগে রেখেই তারপরে এই অঙ্কগুলো করবে তারা, তার জন্য তারা সহায়তার জায়গা করবে, সেটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। সুতরাং সেই ধাঁচে তারা আগে বলে মনে করি, এবং আমার তো মনে হয় যে তিস্তাটাও আমরা আমাদের যতটুকু প্রয়োজন তার জন্যে আমরা দরকার হলে আমরা আমাদের নিজস্ব অর্থায়নই করার জায়গায় যেতে পারি, যদি আমি করার জায়গাটা যাই সেই রকমের জায়গা। সেই জন্য অন্য কারোর উপরে নির্ভর করে করতেই হবে সেটা আমরা মনে করি না আর কি। জি প্রিন্স ভাই, আলোচনা আপনি বলছি সুন্দর করে বলেছেন। একটু প্রশ্ন রাখতে চাই যে আমরা এই যে আমরা মানে আমেরিকামুখী হব না, আবার চীনের পেটেও আমরা ঢুকবো না, ভারতের মানে গ্রাসেও আমরা যাব না, এই যে আলোচনাটা হচ্ছে এটা নিশ্চয়ই বাংলাদেশ পন্থা রাজনীতি। কিন্তু বলা হচ্ছে বাংলাদেশের যে বর্তমান যে রাজনীতি, অর্থনৈতিক যে পরিস্থিতি, কূটনৈতিক যে সক্ষমতা, তাতে এই আগ্রাসী কূটনীতির মাঝে, শক্তিগুলোর মাঝে আসলে আমরা আমাদের ভারসাম্য রক্ষা করে কতটা নিজের স্বার্থটাকে রক্ষা করতে পারবো বলে মনে করেন? ধন্যবাদ। দেশের স্বার্থ রক্ষা করতে গেলে স্বদেশ প্রেম থাকতে হবে। যেমন করে প্রিন্স ভাই বলছিলেন, আমি মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে কুইন্সল্যান্ড ইউনিভার্সিটিতে একটা ডিপ্লোমা করার সুযোগ পেয়েছি। তো ওখানে প্রায় 6 মাস থাকার সময়ে আমার ওয়াইফ আমাকে একটা মার্কেটিং করার জন্য বললেন। তা আমি একজন ট্যাক্সি ড্রাইভার ডেকে বললাম আমাকে সুন্দর একটা মার্কেটে নিয়ে যাও। তো সে ঘুরাই ফিরে একটা মার্কেট নিল, গিয়ে দেখি যে চায়না মার্কেট। আমি তাকে বললাম যে তুমি আমাকে এইখানে নিয়ে আসলা কেন? আমি একটু বকাই দিলাম যে চায়না মার্কেট তো আমি বিশ্বের সব জায়গাতে কিনতে পারি। তার উত্তর উনি বললো কি, দেখুন আমার ট্যাক্সির ফেয়ার আপনাকে দেওয়া লাগবে না, কিন্তু এই বাজার থেকে কিছু কিনেন আপনি, এইটা আমি চাই। চিন্তা করে দেখছেন, একজন ট্যাক্সি ড্রাইভারের দেশপ্রেম, দ্যাট টু অস্ট্রেলিয়া। চীনার একজন ট্যাক্সি ড্রাইভার, আমি জিনিস কিনবো নিয়ে গেছে আমাকে চীনা মার্কেটে, এবং আমি যখন বকা দিয়েছি আমি ভালো জিনিস কিনবো, এটা কিনবো, সে বলছে আমার ট্যাক্সির ভাড়া আপনাকে দেওয়া লাগবে না, আপনি এই মার্কেট থেকে কিছু করেন। সো চীনের ইকোনমিতে গ্রিড যোগ হবে। এই বিন্দু বিন্দু মৌমাছি দিয়ে তো একটা মৌচাক হচ্ছে। তা আমাদের বাংলাদেশের ভিতর এই স্বদেশ প্রেমটা জাগিয়ে তুলতে হবে, যাতে প্রত্যেকেই দেশটাকে ভালোবাসি, যাতে আমরা এই যে চীন আমাদের সাথে সম্পর্ক ইনফ্রাস্ট্রাকচারে তারা আমাদের সহযোগিতা করছে, ভারত আমাদের প্রতিবেশী, ডিপ্লোম্যাট, পদ্মা সেতু বাস্তবায়নে তারা বিশাল ভূমিকা রেখেছে। তো এই সব কিছু মিলিয়ে আমাদের তো সব কিছুই করতে হবে, ব্যালেন্স পাওয়ার, ব্যালেন্স। এই যে মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে গিয়েছেন, এখন কিন্তু উনি শুধু তারেক রহমান নয়, উনি কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচিত প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী। ওনার প্রতিটা স্টেপ আমার দেশের সম্মান, আমার দেশের মান, আমার দেশের দিক নির্দেশনা দেবে। তার সঙ্গে যারা গেছেন আমরা চাইবো যে ম্যাচিউরলি ডিল করে দেশের স্বার্থটা আগে উদ্ধার করে ওনার জন্য দেশে ফিরে আসেন। জি, আমরা একেবারে সময়ের শেষের দিকে ছোট করে আলোচনা করতে চাই যে নিকট প্রতিবেশী ভারত, আমরা দূরবর্তী চীনে গেলাম সেটাও গুরুত্বপূর্ণ, কিন্তু নিকটবর্তী ভারতের সাথে যে সম্পর্কের যে অবস্থাটা আছে, প্রিন্স ভাই আপনি কি মনে করেন যে ভারতে তারেক রহমানের সামনে আসলে সফর অনিতবিলম্বে এটা শিডিউল হতে পারে? আপনি যে মানে একটা মিনিংফুল সফর যেন হয়, কিন্তু আমরা তো দেখছি যে সীমান্তে এক ধরনের উত্তেজনা, পুশব্যাক চলতেছে। আমরা দেখলাম আমাদের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদকে বিমানবন্দর থেকে ভারতে ফিরে আসতে হলো এক ধরনের অসম্মানিত হয়ে। তো আসলে কি ধরনের মানে সম্পর্কের? না, আমি এই জায়গায় আপনাকে একেবারে কংক্রিট বলার আগে 30 সেকেন্ডে আরেকটা কথা বলি, যে আপনি আগে যে আলোচনা করছেন সংসদ এবং আমরা পারবো কিনা, আমার কুইক কমেন্ট হচ্ছে আপনি সংসদের উপর সব নির্ভর করলে হবে না। কারণ যারা ক্ষমতাশ্রয়ী তারা ক্ষমতায় মনে করে যদি আমেরিকান আশীর্বাদ না থাকে ভবিষ্যতে বোধহয় আমরা বিপদে পড়বো। কিন্তু এটা নির্ভর করতে হবে যে ভাই যেটা দেশপ্রেমিকের কথা বললো, আমি সেটাকে আরও একটু যুক্ত মানে একই কথাই বলি, জনগণের উপরে ভরসা করলে এই সংকট থাকবে না। আর ওইটা কুইক কমেন্ট আমার বেশি বলার দরকার হবে না। এই কারণে আপনি ডক্টর জাহেদের কথা বলেছেন, জাহেদ সাহেবের কথা, তিনি তো উপদেষ্টা প্রধানমন্ত্রীরও, উনি শেষে এসে কি বললেন খেয়াল করেন প্রেস কনফারেন্সে, হ্যাঁ আমাদের প্রয়োজনে সম্মানজনক কালকে বললে আমি কালকেই যাব। তাহলে আমি এইটাকে স্ট্যান্ডার্ড ধরতে হবে, এই একটা। আর আমার কাছে মনে হয় যে দেখেন ওদের সাথে কিন্তু আমাদের আলোচনা দ্রুত অনেক কিছু করতেই হবে। এই যে ডিসেম্বরে
আমাদের কি গঙ্গা গঙ্গা- চুক্তি, গঙ্গা- গঙ্গা যেটা চুক্তি শেষ হচ্ছে। মানে শেষ হচ্ছে, সেইটাকে উইন ওভার করার মধ্যে যে তখন তো আসলে অনেকগুলো মানে সমস্যার সমাধানের জায়গায় চলে আসবে, এটা মনে রাখা দরকার। বিশেষ করে এখন চোখের সামনে আমরা যেটা দেখছি, একটা তো সীমান্ত হত্যার, তার সাথে যুক্ত হয়েছে যে পুশব্যাক যেটা, এবং সেইটা সবচেয়ে তীব্র হলো তো এই পশ্চিমবঙ্গ নির্বাচনের পরে। Correct. তা সেইটাও ইতিমধ্যে একটু এটা থিতু হবে, স্বাভাবিক। এবং দেখবেন যে ওই যে ভদ্রলোক এখন এখানকার কি বলে যে মুখ্যমন্ত্রী, তিনি বলছেন এখন এইটা, আগে উনি যেভাবে বলছেন এখন বলছে ওটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার। ভারতও তার স্বার্থেই কিন্তু এই অঞ্চলে আমাদের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে। কিন্তু আমি মনে করি যে আমাদের এখানে কূটনীতিকভাবে আমাদের একেবারেই নিজস্ব স্বার্থ সংরক্ষণ করে আমাদের সেই ওই যে 54টা নদীর, অভিন্ন নদীর সংকট থেকে শুরু করে যা যা আছে, এইটাকে কংক্রিট করেই আমাদের যোগ্যতার সাথে আলোচনার দ্বার ওপেন রেখেই যাওয়া দরকার। এবং আমরা আমাদের স্বার্থের বাইরে কোনো কিছু করব না, এইটা দৃঢ়তার সাথে বলার মধ্য দিয়ে অনেক কিছু উইন ওভার করতে পারবো। কাল পরশু হয়ে যাবে আমরা তা মনে করি না, সেটা করতে পারবো বলে মনে হয়। এখানে আরেকটা দেখার ব্যাপার আছে, এটা আমি ককশিয়রে এখন বলছি না, কারণ ওনারা সর্বশেষ যাকে এখানে হাই কমিশন করে পাঠিয়েছেন উনি তো এখনো দায়িত্ব নেন, দীনেশ ত্রিবেদী, হ্যাঁ, উনি তো এখনো দায়িত্ব দীনেশ নেন নাই, ত্রিবেদী। সুতরাং আমরা বুঝতে পারছি না উনি কি মানে করবেন। দায়িত্ব- কিন্তু যেহেতু পলিটিক্যাল, হ্যাঁ। তিনি যেহেতু পলিটিক্যাল, তারা পলিটিক্যাল উইন ওভার করতে যদি চায়, আমার ধারণা, আমি যদির শব্দটা বলেছি, যদি চায় সেইটা আমাদেরকে কাজে লাগানো দরকার বলে আমি মনে করি। কিন্তু উনি তো বাংলাদেশের মাটিতে নেমে যে বক্তৃতা দিলেন, ওটাকে আমি খুব দেখেন পাত্তা দিচ্ছি না। যে তাদের পাত্তা দিচ্ছি 140 কোটি, আমাদের 20 কোটি, 160 ওটা কোটির একটা জন্য ওইটা যাওয়া প্রীতির ভাষা না, ওটা এটা রান্না নিয়ে আবার ভাষা। একটা সমালোচনা হচ্ছে। এটা নিয়ে সমালোচনা আছে, এটা নিয়ে কয়েকটা টক শো করেছি। এটা উনি এসে এমন একটা মন্তব্য করেছেন, উনি দেশটাকে জাজ করছেন, নিজেকে জাজ করছেন, পরিস্থিতিটাকে জাজ করছেন। ভালো বলছে এটা। বুঝতে পারছেন? সেটা কি আসলে ভালো ভালো মন্তব্য করেছেন Political, নাকি আসলে ভালো মন্তব্য, অর্থপূর্ণ ভালো খারাপ ভিন্ন মন্তব্য জিনিস। করেছেন? ওইটুকু করে সেকেন্ড স্টেপে যদি বলতেন যে পুরা সারকে আমরা এতগুলো দেশ, তৃতীয় যদি বলতেন যে আমরা তাহলে তো অসুবিধা এতগুলো ছিল না। বাঙালি এখানে আছে, সেটা আরো ভালো হতো। বাট প্রত্যেক শুরুর আগেই কোনো জিনিসকে আমরা নেগেটিভ নিলে আর প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ করে আমরা সামনে এগোতে পারবো না। আলোচনার টেবিলে আমাদের সব সমস্যার সমাধান করতে হবে। যেমন এই মুহূর্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে আসছেন, তা উনি এই সফরের সাফল্য নির্ভর করবে যে টেবিল থেকে উনি কি নিয়ে ফিরছেন দেশের জন্য, এইটার উপর কিন্তু ডিপেন্ড করবে। ঠিক এমনি করে দুদিন পরে আমাদের গঙ্গা চুক্তি রিনিউ করতে হবে, যে প্রতিবেশীর সাথে আমাদের কিন্তু কিন্তু Relation শরীফ ভাই, establish করতে মানে হবে। সর্বশেষ শেখ হাসিনার সফর, চীনের সফরটা কিন্তু কাল হয়েছিল। অনেকে বলছেন যে তিনি নির্ধারিত সময়ের আগে ফিরে আসতে বাধ্য হয়েছিলেন এবং তারপর এসে তার এক ধরনের পতন শুরু হয়েছিল। ওটা আরেকটা মানে গল্প আছে, বিশেষ বিএনপি ঘটনা। গভর্নমেন্ট যখন ক্ষমতা ছিলেন তখন চীনের যে তাইওয়ান, তাদের একটা রাষ্ট্রদূত দিয়েছিলেন, বা আমাদের দেশে এম্বাসি যখন ওপেন করতে দিল, চীন আমাদের প্রতি খেপে গেল, তখন কিন্তু বিএনপি ক্ষমতায় ছিল। তো এটা অনেক আছে, এটা আলোচনা সমালোচনা ওটা থাকবে। তো এইবার যে উইন ওভার করে আসছে বিএনপির টিম, না, আমি সেটাই বলছি যে আসলে টেবিল থেকে কি নিয়ে আসতে পারলো সেটি হচ্ছে বড় কথা, বড় আপনি কথা। যেটা বলছিলেন। প্রিন্স ভাই, আলোচনার শেষের দিকে আমরা ভারতের প্রসঙ্গ, বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলছিলাম। বাংলাদেশ এবং ভারতের যে ঝুলে থাকা যে সংকটগুলো আছে, আমাদের পানির ন্যায্য ইচ্ছা, আপনি যেটা বললেন, সীমান্তে এক ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গে বিজেপির মতো একটা উগ্রবাদী, মানে কোট আনকোট, তারা ক্ষমতায় এসছে। ফলে সংকটটা সামনের দিনে আরো কি বাড়বে নাকি এটি মিনিমাইজ হবার আপনি সম্ভাবনা দেখছেন? না, নির্বাচিত সরকার এলে স্বাভাবিক সম্পর্ক হবে, কিন্তু কতটা স্বাভাবিক হতে যাচ্ছে? মানে সব কথা মানে অল্প সময় বললেও ভুল বোঝাবুঝি হয়, তবু একটু বলতে হচ্ছে। আমার ধারণা থেকে বলছি যে বিশেষ করে বোঝেন, ক্ষমতায় কারা আছে তার উপরে কিন্তু নির্ভর করে। ওইখানে একটা উগ্র শক্তি ক্ষমতায় আছে, শেষ করতে হবে। ডমিনেট করছে কারা? বিজনেসম্যান। Sorry, তারা তাদের নির্বাচনের স্বার্থে কিছু সময় জিয়ে রাখতে পারে সংকট, সেইখানে আমাদের খুব মনোযোগ দিয়ে ডিল করে উইন ওভার করা, মানে ভোটের জন্য তারা এটা জিয়ে রাখার চেষ্টা করছে। যে অসংখ্য ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স এবং কর্নেল কাজী শরীফউদ্দিন, অবসরপ্রাপ্ত। আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক যারা ছিলেন, শুনেছেন এবং শুনবেন, সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই। সকলকে ভালো শুভরাত্রি এবং ভালো থাকুন।